আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত জাহান ইমন, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। মেয়েরা, ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আমরা অলরেডি তৃতীয় অধ্যায়টা যেটা ম্যাথের ছিল সেটা শেষ করেছি এবং দ্বিতীয় অধ্যায়েও তোমার আজকে আমাদের অনুশীলনের উপরে ক্লাস। তোমরা যারা নবম শ্রেণী মেয়েরা আছো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গ্রাম্য মহাজন পর্যন্ত টপিক্সটা ছিল তোমাদের প্রথম পর্ব পরীক্ষার জন্য। তোমাদের বাকি অংশ মানে গ্রাম্য মহাজন থেকে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পুরো অংশটুকুই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অংশ। তো ইতিমধ্যে আমরা তোমাদের এই বার্ষিকের সিলেবাসের অংশটাও শেষ করেছি। তো আজকে আমরা পুরো অনুশীলনের উপরেই একটা আলোচনা করব। তো তোমরা অনুশীলন 28 পৃষ্ঠায় দেখো। প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটা, অর্থ আদান প্রদানের দ্রুততম সরল প্রক্রিয়া কোনটি? আমরা সবাই জানি অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম এবং সরল প্রক্রিয়া হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। তা আমরা কীভাবে লিখব? অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম সরল প্রক্রিয়া স্বল্পমেয়াদী অর্থায়ন। এখানে কিন্তু আমাদের এক কথায় বললেই হবে না, এটা সংক্ষিপ্ত উত্তর। যদিও আমাদের প্রশ্ন এভাবে সংক্ষিপ্ততে আসে না, কিন্তু এটা তোমাদের অনুধাবনমূলক এভাবে আসতে পারে। তো কোনটি, যেটি একটি জ্ঞানের প্রশ্ন হয়, শুধু আমরা লিখে দিব স্বল্পমেয়াদী অর্থায়ন, কিন্তু যদি অনুধাবনে আসে সেই ক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে লিখব। যেমন সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সেটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী অর্থায়ন। এটি সম্পূর্ণ ঝামেলাবিহীন একটি অর্থায়ন প্রক্রিয়া। কোনোরূপ কাগজপত্র এবং তোমার হচ্ছে ব্যাংকের ঝামেলা ছাড়াই এটি করা যায় বলে এটি অর্থটা সংগ্রহ করা যেরকম দ্রুত হয় এবং সহজ হয় বলেই অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম, সহজ এবং সবচেয়ে জনপ্রিয় প্রক্রিয়াটাই হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। আমি যে কথাগুলো বললাম তোমরা সব তোমাদের বইয়ের 19 পৃষ্ঠায় এটার উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল কোন ধরনের অর্থায়ন ব্যাখ্যা করো। তাহলে 1 থেকে 5 বছর আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি 1 থেকে 5 বছর মেয়াদি অর্থায়ন হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তাহলে মধ্যমেয়াদী অর্থায়নটা কি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। উত্তর হবে মধ্যমেয়াদী অর্থায়ন। যে অর্থায়ন 1 থেকে 5 বছরের জন্য করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। তো এই উত্তরগুলো আমরা কোথায় পেয়ে যাব? 22 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি একটা সৃজনশীল প্রশ্নে, যেটা তোমাদের বইয়ের 1 নম্বর প্রশ্নটা। খেয়াল করো, দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে অর্থ সংকলনকল্পে বিভিন্ন উৎস থেকে স্বল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন, কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত তাঁতবস্ত্রের ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন। এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি 100টি মেশিন সহ 10 বছরের জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। তাহলে গল্পটি হচ্ছে এরকম যে অনেক দিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত একজন ব্যক্তি, যিনি মাঝে মাঝে অর্থের প্রয়োজন হলে বিভিন্ন উৎস থেকে স্বল্প সময়ের জন্য অর্থের সংস্থা করত। স্বল্প সময় বলেছে মেয়েরা, এখানে কিন্তু কোনো উদ্দীপক একটু ফাঁক আছে, মানে কোনো সময়টা উল্লেখ করেনি, স্বল্প সময়টা তুমি কত ধরবা। আচ্ছা, যাই হোক, এরপরে বলা হচ্ছে যে তিনি ব্যবসা সম্প্রসারণের জন্য 100টি মেশিন সহ 10 বছর দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তো এই হচ্ছে গল্পটা শেষ। আচ্ছা, তো আমরা এখন ক নাম্বার প্রশ্ন দেখি। অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? অর্থায়নের উৎসকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বহিস্থ তহবিল বা বহিস্থ উৎস। তো এটাও তোমাদের বইতে 17 নম্বর পৃষ্ঠাতে আছে। এরপরে দেখো, ব্যবসা সম্প্রসারণে সঞ্চিত তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা করো। সঞ্চিত তহবিলের ভূমিকা ব্যাখ্যা করার আগে আমাদেরকে জানানো লাগবে সঞ্চিত তহবিল কী। আচ্ছা, সঞ্চিত তহবিল হচ্ছে নিট মুনাফার যে অংশটি মালিক লভ্যাংশ হিসেবে প্রদান না করে ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য বা বিনিয়োগের জন্য সঞ্চয় করে রেখে দেয়, তাকেই বলা হচ্ছে সঞ্চিত তহবিল। তাহলে বুঝতেই পারছো যে সঞ্চিত তহবিলটা কী এবং এটার ভূমিকাটা তো বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ হবে। যেহেতু বলেছে যে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য বা ব্যবসা সম্প্রসারণের জন্য তোমার এই সঞ্চিত তহবিলটা রাখা হয়, তাহলে অবশ্যই একটা ফ্যাক্টরিকে বা কোম্পানিকে বড় হতে হলে সঞ্চিত তহবিলের ব্যবহারটা তাকে
সুন্দর মতো করা লাগবে, তা না হলে সে সঞ্চিত ব্যবসাটা আগাতে পারবে না। এছাড়াও একটা কোম্পানির প্রতি বছরই তোমার লাভ হয় না, প্রতি বছরই লাভ না হলে সে কিন্তু শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে পারে না। কিন্তু এই ক্ষেত্রেও সঞ্চিত তহবিল এর একটা অংশ, যেটাকে আমরা বলি লভ্যাংশ সমতাকরণ তহবিল, সেটা একটা বিশেষ ভূমিকা পালন করে। কি করে, যেই বছরে হচ্ছে লাভ না হয় সেই বছরে এই লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকেই মালিক হচ্ছে তোমার লভ্যাংশটা শেয়ার হোল্ডারদেরকে প্রদান করে। এর ফলে বাজারে কোম্পানির সুনামটা অক্ষুণ্ণ থাকে এবং শেয়ারের দামও নিচে নেমে যায় না। তাহলে ব্যবসা সম্প্রসারণে সঞ্চিত তহবিলের ভূমিকা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাজারে শেয়ার মূল্য বৃদ্ধি করে রাখে, বাজারে কোম্পানির সুনামটা ধরে রাখার ক্ষেত্রে সঞ্চিত তহবিল কাজে দেয়। এছাড়া কোম্পানি বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রেও সঞ্চিত তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই কথাগুলো তোমরা পেয়ে যাবা তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায়। এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন, বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করেন? তো এখন দেখো বর্তমানের কথা বলেছে, বর্তমান কিন্তু এটা হচ্ছে দেখো বলেছে, কিন্তু তিনি বর্তমানে তার ব্যবসার সম্প্রসারণ করে ফ্যাক্টরি 100টি মেশিন সহ দীর্ঘ 10 বছরে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। তো 100টি মেশিন 10 বছরের জন্য নেওয়ার চেষ্টা করছেন বর্তমানে। তো এখানে তিনি হচ্ছে কোন তহবিল ব্যবহারের চেষ্টা করছেন? বহিস্থ তহবিল ব্যবহার করার অবশ্যই চেষ্টা করছেন। তো বহিস্থ তহবিলের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে, তার মানে তুমি কি সবগুলো লিখবে না? অবশ্যই সবগুলো লিখবে না। এটার উত্তরও 17 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো তো 17 নম্বর পৃষ্ঠায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে লিজিং। বহিস্থ তহবিলের মধ্যে তোমার দেখো দীর্ঘমেয়াদী একটা উৎস আছে, সেটার মধ্যে একটা পয়েন্ট আছে লিজিং, যেটা আমি আগেই বুঝিয়েছিলাম, তারপরও বলে দিচ্ছি লিজিং কি। যখন একটা কোম্পানি ব্যবসা সম্প্রসারণ করতে যায় বা নতুন মেশিন কিনতে যায়, তখন সেটা ক্রয় না করে ক্রয়ের বিকল্প হিসাবে ভাড়া হিসাবে তোমার জিনিসটাকে লিজ নেওয়া যায়। এর ফলে কি হয়, কোম্পানি তোমার কিছুটা খরচ বেঁচে যায়। এতে বাধ্যতামূলকভাবে তাকে ভাড়া প্রদান করতে হয়, কিন্তু তার ক্রয়ের ক্ষেত্রে যে বড় অঙ্কের একটা তহবিল তার খরচ হতো, সেই তহবিল খরচটা তার কি হয়, কমে যায়। তো দীননাথ চক্রবর্তী কিন্তু বর্তমানে এই জিনিসটা তারা তহবিল সংগ্রহের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। কারণ দেখো উনি বলেছে যে বর্তমানে তিনি তার ব্যবসা প্রসার করতে, তার বস্ত্র ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন এবং এই প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি 100টি মেশিন সহ দীর্ঘ 10 বছরে নেওয়ার জন্য লক্ষ্যে কাজ করছেন। তাহলে 10 বছরের জন্য তিনি 100টি মেশিন উনি কিন্তু লিজ নিতে পারেন। তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। যেহেতু আমাদেরকে 10 বছর মেয়াদি বলেছে, অবশ্যই দীর্ঘমেয়াদিতে যে খুঁজতে হবে এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উনি লিজিংটা নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা 17 নম্বর পৃষ্ঠার 6 থেকে মূল উত্তরটা পাবো, সেটা হচ্ছে বহিস্থ তহবিলের লিজিং, এবং লিজিংয়ের বর্ণনাটাও আমরা এখনও বলে দিলাম এবং আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। আচ্ছা, আবারও এক কথা বলে দিচ্ছি, লিজিং কি? লিজিং হচ্ছে ক্রয়ের বিকল্প, মানে এটা একটা ভাড়া। দীর্ঘমেয়াদে যখন কেউ ভাড়া নিয়ে থাকে, একটা জিনিস ব্যবহারের অধিকার পায়, তখন সেটাকে বলা হয় লিজিং। তো দীননাথ চক্রবর্তী 10 বছরের জন্য 100টি মেশিন সহ চাইলে ফ্যাক্টরিটা যে নেওয়ার কাজ করছেন, সেটা আসলে আমরা কী বলতে পারি? লিজিং বলতে পারি। আচ্ছা, এখন আমি ঘ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নাম্বার প্রশ্নে বলেছে, তুমি কি মনে করো যে ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দীননাথ চক্রবর্তী অন্য উৎসে শরণাপন্ন হতে হবে? উত্তরের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ মেয়েরা, অবশ্যই আমরা মনে করি যে ব্যবসা সম্প্রসারণ ক্ষেত্রে দীননাথ চক্রবর্তীর অন্য উৎসে শরণাপন্ন হতে হবে। তুমি ঠিক এই লাইনটাই পরীক্ষায় লিখবে। হ্যাঁ, আমি মনে করি ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দীননাথ চক্রবর্তী অন্যান্য উৎসে শরণাপন্ন হতে হবে। এটা লেখার পর একটা গ্যাপ দিবে বা প্যারা করবে। প্যারা করে এখন আমরা অন্যান্য উৎস কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো অন্যান্য উৎস হতে পারে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যান্য উৎসসহ। একটু আগে আমি দেখালাম যে দীর্ঘমেয়াদী অর্থায়নে, এই যে দেখো 17 পৃষ্ঠায় দীর্ঘমেয়াদী অর্থায়নের ঋণ আছে, ঋণপত্র আছে, আবার লিজিং আছে।
তো উনি যেহেতু তোমার হচ্ছে 10 বছরের জন্য কাজ করতে চাচ্ছে, তাহলে উনি লিজিং ছাড়াও ঋণ এবং ঋণপত্র এই দুইটা নিয়েও কাজ করতে পারে। তাহলে ঋণ জিনিসটা কি? ঋণ ছিল হচ্ছে আমাদের যখন আমরা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে কোনো ব্যাংক থেকে বা কোনো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘ সময়ের জন্য 5 বছরের ঊর্ধ্বে ঋণ নিয়ে আসি, তখন সেটাকে আমরা কী বলছি? ঋণ বলছি। এটাতে তোমার সুদ প্রদান করা বাধ্যতামূলক এবং নির্দিষ্ট মেয়াদান্তে আমাদেরকে কিস্তি প্রদান করা বাধ্যতামূলক। তাহলে একটা উৎস আমাদের কী গেল? 1 নম্বর উৎস ঋণ, 2 নম্বর উৎস ছিল ঋণপত্র অথবা বন্ড অথবা ডিবেঞ্চার। এটাও আমরা পড়েছি। সেটা কী ছিল? বৃহৎ এবং নামকরা প্রতিষ্ঠানগুলো অ্যাকচুয়ালি তোমার ঋণপত্র বা বন্ড ইস্যু করতে পারে। এটা হচ্ছে শেয়ারের একটা বিকল্প। শেয়ারের বিকল্প কেন? কারণ হচ্ছে যে তোমার শেয়ার হচ্ছে কোম্পানি মালিকানার একটা অংশ, আর কিন্তু ঋণপত্র হচ্ছে কোম্পানির দায়। তো শেয়ারের সাথে এটার তোমার তফাৎটা হলো, শেয়ার ইস্যু করলে তোমাকে লভ্যাংশ দিতে হবে এবং লভ্যাংশের উপরে সুদ দিতে হবে, কিন্তু তোমার বা কর দিতে হবে, কিন্তু ঋণপত্র ইউজ করলে বা ঋণ ইউজ করলে ঋণের সুদ কর বাদযোগ্য। এই কারণে কিন্তু দীর্ঘমেয়াদিতে অনেক ব্যবসায়ী তোমার হচ্ছে যে কি ইউজ করছে? ঋণপত্রটা বা ঋণটা ইউজ করছে। এছাড়াও কিন্তু দীর্ঘমেয়াদিতে আমাদের আরেকটা অর্থায়ন আছে, সেটা হচ্ছে কী বলতো? শেয়ার। তো শেয়ারের মাধ্যমেও কিন্তু চাইলে দীর্ঘমেয়াদিতে কী করা যায়? অর্থায়ন করা যায়। তো এই যে বিষয়গুলো আমি বললাম, দেখো এখানে কিন্তু কয়েকটা বিষয় চলে এসছে আমাদের, ঋণপত্র, ঋণ, শেয়ার। তাহলে তুমি যদি এগুলো সব আলোচনা করার পরে তোমার উদ্দীপকের সাথে গল্পটার সাথে মিলিয়ে এটা লেখো যে তিনি যেহেতু বর্তমানে ব্যবসা সম্প্রসারণ করতে চাচ্ছেন এবং দীর্ঘমেয়াদের জন্য করতে চাচ্ছেন, কাজেই দীর্ঘমেয়াদের এই উপরোক্ত অশ্বসমূহ তার জন্য কি নেওয়াটা, শরণাপন্ন হওয়াটা বা নেওয়াটা তার ব্যবসায়ের জন্য লাভবান বা ফলপ্রসূ হবে। তো তোমাকে বলেছে উত্তরের পক্ষে যুক্তি দাও। তুমি উত্তরটা দিয়ে যুক্তিগুলো নিয়ে নিবে। 17 নম্বর পৃষ্ঠার যে ছকটা আছে সেই ছকের থেকে মূল পয়েন্টগুলো নিবে। আর বুঝতে তো পারছো বইয়ের অপর পৃষ্ঠায় এগুলো সবই বর্ণনা আছে এবং অলরেডি তোমাদের পুরো ক্লাসে এটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো মেয়েরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা এই সৃজনশীল প্রশ্নটি কীভাবে লিখবে। আচ্ছা, এখন আমি 2 নাম্বার প্রশ্নটাতে চলে যাচ্ছি। দেখো বলেছে, নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারেনি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের উপরে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহিত হয়। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে শরণাপন্ন হন। আচ্ছা, এখন দেখো একটা ক নাম্বার প্রশ্ন, অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি? এই প্রশ্নটা রিপিট হয়েছে, একটু আগে আমরা পড়লাম, তারপরে আমি উত্তরটা বলে দিয়েছি। এটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী অর্থায়ন। আবারও রিপিট প্রশ্ন, কোন অর্থায়ন 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগঠিত তহবিল হিসেবে গণ্য হয়? ব্যাখ্যা করো। এটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন, এটাও আমরা একটু আগে আলোচনা করেছি। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে আছো, শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো। আচ্ছা, শফিককে সহায়তাকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তোমাদের বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বের করে দেখাচ্ছি তোমাদের। দেখো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান তোমাদের বইয়ের 22 নম্বর পৃষ্ঠা, খ নম্বর পয়েন্ট। এই দেখো, সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যেখানে বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত। এই সমস্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে ঋণ দেয়। উদাহরণস্বরূপ শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে বুঝতেই পারছো যে যেহেতু চামড়া শিল্পের উপরে সে ঋণ নিচ্ছে এবং এই ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো আসলে সরকারি ক্ষেত্রে শিল্প উন্নয়নের জন্য করা হয়, তাহলে ও কিন্তু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আমরা বলতে পারি শিল্প ব্যাংক থেকে ঋণটা পেয়েছে। তো কেউ যদি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান না লিখে শিল্প ব্যাংকও লেখে, তার উত্তরটাও হবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান লিখে আমরা শিল্প ব্যাংক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন দেখো ঘ নাম্বার বলেছে যে শফিকের মতো যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করতে পারে? আলোচনা করো।
এই প্রশ্নটাও তোমাদের বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো, সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আমাদের দেশে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো এনজিও নামে পরিচিত, যেমন ধরো মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক। এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু স্বল্প এবং মধ্যমেয়াদিতে বেকার যুবক বলো বা বেকার যে সমস্ত লোকজন কর্মসংস্থান করতে চায় তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। তো ঋণ দেওয়া ছাড়াও এই ধরনের প্রতিষ্ঠান যে কাজটা করে থাকে সেটা হচ্ছে প্রশিক্ষণ প্রদান। এই ধরনের প্রতিষ্ঠান তোমার হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে, পরামর্শ দেয়। এছাড়া হচ্ছে তোমার দক্ষতা বৃদ্ধি, মানে হচ্ছে তোমার কোনো, যেমন ধরো কম্পিউটারের প্রশিক্ষণ দিয়ে তোমাকে কম্পিউটারে একটা বিশেষ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করলো, অথবা মৎস্য পালনের উপরে বা হচ্ছে কৃষির উপরে প্রশিক্ষণ দিয়ে তোমাকে কৃষিতে স্বনির্ভর করলো। মানে এই ধরনের প্রতিষ্ঠান যে শুধুমাত্র তোমাকে ঋণ দিয়েছে সেটা না, ঋণের পাশাপাশি পরামর্শ, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিকল্পে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো এই হলো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও নামে পরিচিত। নামগুলো তোমরা কয়েকটা মনে রাখবে। তো এগুলো হচ্ছে যে তোমার শফিকের মতো যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে কাজ করে। তো আশা করি তোমরা উদ্দীপকটা বুঝতে পেরেছো। এখানে আসলে দুই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান আর একটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। তো আমি তোমাদেরকে প্রতিটা পৃষ্ঠার নাম্বার সহ বলে উত্তরটা আলোচনা করে দিলাম। তারপরেও কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করছি আমরা আগামী দিন নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।